ডিয়ার স্টুডেন্টস, আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আইসিটির দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখব যে এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো আসলে পড়া উচিত আমাদেরকে, হ্যাঁ, কোনগুলো পড়তে হবে, কোনগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, দেখেন এই অধ্যায় থেকে একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তাহলে এই অধ্যায় হচ্ছে এই টপিকগুলো পড়তে হবে। হ্যাঁ, কোনগুলো এখন ডেটা ট্রান্সমিশন মোড পড়তে হবে, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা কমিউনিকেশন এর উপাদানসমূহ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সমূহ, ব্যান্ডউইথ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, বিভিন্ন ধরনের ক্যাবল সমূহ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল, কোএক্সাল, টুইস্টেড পেয়ার ক্যাবল। ওকে, রাউটার, হাব, গেটওয়ে, সুইচ এগুলো পড়তে হবে। মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম আছে সেগুলো পড়তে হবে। কম্পিউটার নেটওয়ার্কিং পড়তে হবে, নেটওয়ার্ক টপোলজি মোস্ট ওয়ান্টেড, ঠিক আছে, আর ক্লাউড কম্পিউটিং, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তো আমরা হচ্ছে এই ক্লাসগুলো সিকুয়েন্সিয়ালি নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এখন হচ্ছে যেহেতু ম্যাক্সিমামের কাছে বই আছে, এই জন্য আমরা শীটের পিছনে না ছুটে আমরা বইটাকেই শীট বানাবো। হ্যাঁ, এই দেখেন আমার কাছে একটা বই আছে, বইটা থেকেই আমরা বলে দিচ্ছি যে কোন জিনিসগুলো আপনার পড়া উচিত, কতটুকু পড়া উচিত, কোন জিনিসটা আপনাকে লিখতে হবে, কোনটা লিখতে হবে না। ঠিক আছে, বই আপনারা ইন্ডিকেট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর ক্লাসটা দেখবেন যে আর কোথাও যাইতে হচ্ছে না আপনাকে পড়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এই যে দেখেন তাহলে যে কোনো বই কোন কোন লাইনগুলো লাগবে, কোন প্রশ্নটার জন্য কীরকম করতে হবে, সেই জিনিসগুলো আমরা শিখবো। ঠিক আছে, ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো নেব। আজকে হচ্ছে লেকচার 1। ওকে, দেখি তাহলে এই দেখেন কমিউনিকেশন সিস্টেম করবো আমরা প্রথমে। দেখেন তো বইয়ে তো অনেক লাইন এক্সট্রাও থাকে, তাই না? ওই লাইনগুলো আমাদের দরকার নাই। তাহলে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে দেখেন কমিউনিকেশন সিস্টেম দেখা যায় কিটা, তাই না? দেখা যায়। এবার দেখেন এখানে প্রথমে আপনাকে পড়তে হবে কমিউনিকেশন সিস্টেমটা কি। কমিউনিকেশন সিস্টেমটা আসলে হচ্ছে যে কোনো মাধ্যম ব্যবহার করি পরস্পরের সাথে ভাবের আদান প্রদান বা হচ্ছে তথ্য বিনিময়, ভাবের আদান প্রদান বা তথ্য বিনিময়। যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া ছিল এই লাইনটা। হ্যাঁ, ফুল লাইনটা, সরি এই লাইনটা দেখি, সাথে ভাবের আদান প্রদান বা বিনিময় প্রক্রিয়াকে কোনো মাধ্যম ব্যবহার করে পরস্পরের সাথে ভাবের আদান প্রদান বা তথ্য বিনিময় প্রক্রিয়াকে কমিউনিকেশন সিস্টেম বা হচ্ছে যোগাযোগ পদ্ধতি বলে। ওকে, এটা আপনি লিখতে পারবেন, অথবা আপনারা লিখতে পারবেন কি বলেন দেখি, এই লাইনটা দুই পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। ঠিক আছে, যে তথ্য প্রদান করে তাকে প্রেরক এবং যে গ্রহণ করে তাকে হচ্ছে গ্রাহক বলে। প্রেরক এবং গ্রাহকের তথ্য বহনকারীর মাধ্যম বা মিডিয়া বলে। প্রেরক ও গ্রাহকের তথ্য বহনকারী মাধ্যমকে মিডিয়া বলে। তাহলে কি বলেন দেখি, কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে দুই পক্ষের মধ্যে তথ্যের যে আদান প্রদান হবে তার সম্পূর্ণ প্রসেসটা। ওকে, আপনি তাহলে তখন পরীক্ষার জন্য এইভাবে লিখবেন যে খাতায় এইভাবে দুই পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের যে সিস্টেম, ঠিক আছে, ব্যবহার করা হয় তাকে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম বলে। যে আমরা সবাই এটা জানি যে পাঠায় সে হচ্ছে প্রেরক আর যে গ্রহণ করে সে হচ্ছে গ্রাহক। আর প্রেরক ও গ্রাহকের মাঝখানে তথ্য বহনকারী যেটা সেটা হচ্ছে মাধ্যম বা চ্যানেল, যেটাকে বলি আমরা। হ্যাঁ, মাধ্যম বা হচ্ছে মিডিয়া বলে। ঠিক আছে, তাহলে দেখুন কমিউনিকেশন সিস্টেমের কয়টি অংশ পাওয়া যায়, 3টা অংশ। তখন আপনি সেন্ডার, মিডিয়া এবং রিসিভার, এইটুকু লিখলে কিন্তু আপনার কমিউনিকেশন সিস্টেম কি এটা হয়ে যাবে। ওকে, কমিউনিকেশন সিস্টেম কি হয়ে গেছে। ওকে, এবার দেখেন ডেটা কমিউনিকেশনের ধারণা এখানে দেওয়া আছে, কনসেপ্ট। এইখানে কি করতে হবে এটা আপনি অলরেডি পড়ে ফেলছেন। দেখেন ডেটা কমিউনিকেশন হলো প্রেরণকারী এবং গ্রহণকারীর মধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ডেটা আদান প্রদানের একটি ব্যবস্থা। এই ডেটা কমিউনিকেশনটা যে আপনি করতেছেন, ডেটা কমিউনিকেশনটা হলো তাহলে রিসিভার থাকবে আর সেন্ডার থাকবে না, সেন্ডার আর রিসিভারের মধ্যে যে নিরাপদে যে ডেটা আদান প্রদানের একটা ব্যবস্থা, সেটাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। এখানে এটা পরীক্ষা আসছে দিনাজপুর বোর্ড 19 সালে 17 সালে আসছে ডেটা কমিউনিকেশন কি। ঠিক আছে, ডেটা কমিউনিকেশন কি। তাহলে এখন দেখেন এইটা থেকে আমরা এখন একটা জিনিস তাহলে মনে রাখতে পারবো, মনে রাখতে হবে আমাদেরকে, যেটা সেটা হচ্ছে কি দেখেন, সেখানে আমরা এইখানে আগে দেখি ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে কত প্রকার, কয়টা মৌলিক উপাদান, 5টা। এই লাইনটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ডেটা কমিউনিকেশনের 5টি মৌলিক উপাদান নিয়ে গঠিত। এই উপাদানগুলোতে ডেটা কমিউনিকেশন সম্ভব না। তাহলে কি কি, তাহলে আপনাকে উপাদানগুলোর নামগুলো জানতে হবে। হ্যাঁ, উপাদানগুলোর নাম জানতে হবে। দেখেন এখানে হচ্ছে সোর্স বা উৎস, এটা আমরা সবাই জানি কি হবে, যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে হচ্ছে সোর্স বলে। যে ঠিক আছে, যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে সোর্স বা উৎস বলে। যেমন আমরা কম্পিউটার থেকে পাঠাই, ক্যামেরা, মাইক্রোফোন, কিবোর্ড থেকে যেটা আমরা লিখি রাখি। প্রেরক বা ট্রান্সমিটার, এটা আমরা জানি। তা উৎস থেকে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্য যে উৎস থেকে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা আবার ট্রান্সমিটার বা প্রেরক বলে। যেমন মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন।
কোনো কিছু যেমন আমরা টিভিতে দেখি, তাহলে টিভি স্টেশন থেকে আগে সার্ভ করে না দেখায়, ওই জন্য আর কি। দেখুন ওখান থেকে ডেটাটা পাঠায় তখন আমরা কিন্তু এটা পাই। মাধ্যম বা মিডিয়া, দেখেন যার মাধ্যমে ডেটা সময় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় তাকে মিডিয়াম বলে। এগুলো আপনারা তখন নিজের ভাষায় লিখবেন, ঠিক আছে। আপনার এখানে মনে রাখতে হবে নামগুলো। এক হচ্ছে সোর্স, দুই হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার, তিন হচ্ছে মাধ্যম, চার হচ্ছে গ্রাহক যন্ত্র বা রিসিভার, অবশ্যই রিসিভার থাকবে, আর পাঁচ হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে কোথায় যাবে এই জায়গাটা। উৎস হতে যার উদ্দেশ্যে ডেটা পাঠানো হয় তাকে ডেস্টিনেশন বা গন্তব্য বলা হয়। ওকে, তাহলে কম্পিউটার, সার্ভার, মোবাইল ফোন ডেস্টিনেশন হিসেবে কাজ করে ডেফিনেটলি, ঠিক আছে। এই যে দেখুন, তাহলে এই যে পাঁচটা সিস্টেম আপনি এখন এখানে এটাকে তখন কিভাবে করতে পারবেন, দেখাতে পারবেন, বলেন দেখি। এই পাঁচটা সিস্টেম তখন আপনি এইভাবে দেখাতে পারবেন। এই দেখেন, তখন কিন্তু আপনাকে এইখানে যাইতে হবে। দেখেন এই যে ডেটা কমিউনিকেশনের বিভিন্ন অংশগুলো আপনি এইভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিতে পারবেন। ওকে, এইভাবে কিন্তু প্রেজেন্ট করা যাবে। দেখেন তাহলে তখন কি করবেন, এটা উৎস থাকবে, উৎস থাকার পরে ইনপুট ট্রান্সডিউসার কি করে বলেন দেখি। এই যে উৎস ডেটার ইলেকট্রিক রূপ ধারণ করে, আমরা যেটা লিখতে চাইলাম সেটাকে হচ্ছে ইলেকট্রনিক সংকেতে কনভার্ট করে দেয় এটা। তারপর হচ্ছে ট্রান্সমিটারে যায়, তাহলে আমরা কি দিলাম, উৎস থেকে ট্রান্সমিটার ছিল, ট্রান্সমিটার মিডিয়াম হয়ে কোথায় যাবে, রিসিভারে যাবে। রিসিভার যখন আউটপুট দিয়ে তখন দেখেন আমরা দিছিলাম, মনে করেন যে এই যে ডেটা উৎস ইলেকট্রিক রূপ, এটাকে আউটপুট ট্রান্সডিউসার ও কি করবে, শব্দ ছবিগুলো কথা ইত্যাদিতে কনভার্ট করে দিবে, ঠিক আছে। সো আপনারা যদি ইনপুট ট্রান্সডিউসার এটা যদি নাও থাকে তাও কোনো সমস্যা নেই, যদি না দিতে চান তাহলে আপনাকে দিতে হবে তৎস, দেখেন এখানে দিতে হবে উৎস, তারপরে ট্রান্সমিটার, তারপরে মিডিয়াম হয়ে ট্রান্সমিটার হয়ে মিডিয়াম গেল, রিসিভার রিসিভ করে দেন তথ্য গন্তব্যে পৌঁছানো। কিন্তু আমরা যা লিখি সেটা তো কম্পিউটার সরাসরি বুঝে না, বুঝে কি বা সেভাবে কি যায় না, সেটা হচ্ছে আগে এই যে ইলেকট্রিক রূপ নেয়, এই যে ইলেকট্রিক রূপটাকে কনভার্ট করে দেয়, ইনপুট ডেট ট্রান্সডিউসার থাকে, এটা একটা যন্ত্র, এটা হচ্ছে কনভার্ট করে দিবে, ঠিক আছে। আবার সেমকে ইলেকট্রিক যেটা তো আমরা বুঝতে পারবো কি, তখন আবার কি করবে, এখানে আউটপুট ট্রান্সডিউসার থাকবে, ও আবার কনভার্ট করে দিবে যে আমরা কি পাঠাইছিলাম, ছবি পাঠাইছিলাম নাকি, তাহলে ওটা ছবিতে কনভার্ট হয়ে গেল, তখন আমরা বুঝতে পারবো। ওকে, এইটা ছিল ডেটা কমিউনিকেশন। তাহলে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌলিক উপাদান কয়টা, পাঁচটা। এটা এমসিকিউ এর জন্য আসে, এই উৎসগুলোর নাম জানতে হবে আর নিজের ভাষায় বলে দিতে হবে যে কি, ঠিক আছে। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, এইবার দেখেন এখানে বলছে যে হচ্ছে আমাদেরকে পড়তে হবে ব্যান্ডউইথ, সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো থেকে 100% এমসিকিউ হবে। আবার ফের কতে আসে, খুবই কতে, হ্যাঁ কতে আসে, ইয়ারমূলক প্রশ্নে আসে। হ্যাঁ, আর এমসিকিউ তো মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকটা এমসিকিউ এর মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায়। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কি লেখা বোঝা যায়, সবুজ কালার বোঝা যায় তো না? ওকে, এবার দেখেন তাহলে আমরা এখন ব্যান্ডউইথ পড়বো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা প্রবাহের হার। এখন ডেটা প্রবাহের হার মানে কি বলেন দেখি, ডেটা প্রবাহের মানে প্রতি সেকেন্ডে যতগুলো ডেটা পাস হয় তার হারটাই হচ্ছে তোমার ব্যান্ডউইথ। ওকে, এই যে দেখেন এখানে লেখা আছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, এই লাইনটা লিখলেও হবে, অথবা শুধু যদি বলেন ডেটা স্থানান্তরের হারই হচ্ছে ব্যান্ডউইথ, এই কতটুকু লিখলেও কিন্তু হয়ে যাবে, এক মার্ক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ডেটা স্থানান্তরের হারই হচ্ছে ব্যান্ডউইথ, অথবা প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বিপিএস দ্বারা হিসাব করা হয়, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে বিপিএস এর ফুল ফর্মটাও আসে বিট পার সেকেন্ড, ঠিক আছে। ইন্টারনেটের গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভর করবে, যার ব্যান্ডউইথ যত বেশি তার স্পিড তত বেশি, ব্যান্ডউইথ কম হলে স্পিড কম হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই, এই যে বিপিএস হচ্ছে ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক, ঠিক আছে। তাহলে যদি ব্যান্ডউইথ আসে, যদি বড় প্রশ্ন আসে খতে আসে বা গতে আসে, যদি আসে না এটা এখানে হচ্ছে কতেই আসে অল টাইম, যে হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয় তাকে হচ্ছে ব্যান্ডউইথ বলা হয়, অথবা ডেটা স্থানান্তরের হারই হচ্ছে ব্যান্ডউইথ, এর একক হচ্ছে বিপিএস, বিপিএস এর ফুল ফর্ম হচ্ছে বিট পার সেকেন্ড। ওকে, ঠিক আছে ভাই। এই যে দেখেন এমসিকিউর জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট কিন্তু খুবই, সরি একটু জুম হয়ে গেছে ওভার, এই যে দেখেন এখানে দেখা যায় না, এই যে দেখেন যে বলছে যে ব্যান্ডউইথ হচ্ছে আমাদের যেটা লাগবে সেই জিনিসটা হচ্ছে এইটা, এই যে বিভিন্ন সার্ভিসিং, ভিডিও কলিং এর জন্য, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই ছকটা এখানে আছে, এটা হচ্ছে আপনারা এমসিকিউ এর জন্য করে নেবেন। হ্যাঁ, ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যান্ডউইথ কত 1 Mbps, তারপর হচ্ছে ইমেইলের জন্য কত 0.5 Mbps, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো এমসিকিউ এর জন্য আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে VoIP মানে ফোন কলে হচ্ছে 0.5 Mbps, ইমেইলে আসে, ভিডিও কনফারেন্সিং এর জন্য এগুলো কিন্তু আসে, এগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ, দেখেন বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ। ওকে, এই যে দেখেন এই প্রশ্নটা কিন্তু কতবার আসছে দেখেন তো, এই প্রশ্নটা অনেকবার আসছে না, এই দেখেন সরি একটু পিডিএফটা ঝামেলা করতেছে। হ্যাঁ,
এই যে ব্যান্ডউইথ কি দেখেন তো কতগুলো বোর্ডে আসছে তাই না, 24 সালে আসছে, 18 সালে যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, কতে আসছে, এটুকু আসছে কতে। ঠিক আছে, যে ব্যান্ডউইথ কি, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট তাই না। এবার দেখেন এখানে কি বলছে, এখানে আরেকটা জিনিস আছে, কোন কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ কেমন হবে তার সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর নির্ভর করে। হ্যাঁ, এখন হচ্ছে আপনি ব্যান্ডউইথ ইউজ যেখানে করতেছেন সেটা কিন্তু যন্ত্রগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু ব্যান্ডউইথ পাবেন। হ্যাঁ, এই স্পিড পাবেন কতটাকে। হচ্ছে কোনো কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ কেমন হবে তা সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর নির্ভর করে। যেমন সাধারণত টেলিফোন তার ব্যবহার করলে যত ব্যান্ডউইথ পাওয়া যায়, ফাইবার অপটিক কেবল ব্যবহারে তার থেকে অনেক গুণ বেশি পাওয়া যায়। হ্যাঁ, ফাইবার অপটিক কেবল আমরা এটা নিয়ে পড়বো পরে। ঠিক আছে, এক্ষেত্রে ফাইবার অপটিক কেবলের সাথে যথাযথ স্পিডের টার্মিনাল ইকুইপমেন্ট ব্যবহার করে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাওয়া সম্ভব। ঠিক আছে, এটা আমরা পরে বুঝবো। এইবার দেখেন ব্যান্ডউইথের হিসাব কিভাবে করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যান্ডউইথের হিসাব কিভাবে করতে হয় আমরা তাহলে বুঝতেই পারছি ব্যান্ডউইথের হিসাব কিভাবে করতে হয়। ব্যান্ডউইথ মানে যেহেতু সময়ের সাথে রিলেটেড হার, যে প্রতি সেকেন্ডে যে ডেটা প্রবাহের হারটা সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে দেখেন তথ্যের ক্ষুদ্রতম যখন বিট, বিটের পূর্ণরূপ আমরা জানি বাইনারি ডিজিট, এক বিট সমান হচ্ছে কত, 0 অথবা 1 হবে। তাহলে এই বিটে 1 বাইট হয়, এই হিসাবগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, 1 বাইট সমান আবার ফের 1 ক্যারেক্টার, যেহেতু 1 বাইট 8 বিট তাই 1 Mbps বলতে 8 Mbps বোঝানো হয়। ওকে, এইবার দেখেন তাহলে হিসাবটা আমরা করব কিভাবে। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1500 মিটার, এখন 15,000 বিট ডেটা স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত হবে। এখন দেখেন ব্যান্ডউইথের হিসাব করা খুবই সহজ। তাহলে কি করতে হয় বলেন দেখি, সময় দ্বারা ভাগ করে দিতে হবে জাস্ট। তাহলে টোটাল যে বিটটা, এই যে টোটাল বিট কত ছিল, টোটাল বিট হচ্ছে 1500, একটু কালারটা চেঞ্জ করে নিন। টোটাল বিট দেখেন, টোটাল বিট হচ্ছে 1500 তাই না, টোটাল বিট হচ্ছে 1500 না 15,000। এখন হচ্ছে প্রতি সেকেন্ডে কি বলেন দেখি, 10 সেকেন্ডে তাহলে 10 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে কি বলেন দেখি, টোটাল বিট আর হচ্ছে মোট সময়, টোটাল বিট আর মোট সময় যেটা আমরা ভাগ করে দেব, যেটা পাবো সেটা হচ্ছে ব্যান্ডউইথের হার। দেখেন যেহেতু প্রতি সেকেন্ডে যেটা বিট স্থানান্তরিত হওয়ার হারকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে, ব্যান্ডউইথ হলো 1500 Mbps। ঠিক আছে, Mbps তো বিপিএস এটা যেহেতু বিট দেওয়া আছে। ওকে, এখন যদি কেবিপিএস দেওয়া থাকে তাহলে কেবিপিএস মানে তো আমরা কি আবার গুণ করে দেব 1000 দ্বারা, তাই না। 1024 দেখেন, 1024 কেবিপিএস হলো 1 Mbp। ঠিক আছে, মেগাবাইট, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। এই হিসাবগুলো জানা লাগবে, সময় দ্বারা আমরা ভাগ করে দেব। বুঝতে পারছেন তাহলে। এইবার দেখেন তাহলে প্রশ্নটা কিভাবে আসবে সেটা একটু জানতে হবে। ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল, বুঝে গেল। এই প্রশ্নটা একটু আগে পড়লাম না আমরা, অবশ্যই পড়লাম। দেখেন ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল, রাজশাহী বোর্ড আসছে 24 সালে। ঠিক আছে, গত বছরের প্রশ্ন এটা। ওকে, তাহলে ইন্টারনেটের গতি তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল। আমরা জানি সবাই, যার ব্যান্ডউইথ যত বেশি তার হচ্ছে দ্রুত গতির সার্ভিস পাওয়া যায়। আর আবার কোনো কমিউনিকেশনে যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে। উদাহরণস্বরূপ সাধারণত কোনো ইথারনেট কেবলের তুলনায় ফাইবার অপটিক কেবল অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যাবে। অন্যদিকে ফাইবার অপটিক কেবলের সাথে প্রয়োজনীয় স্পিড ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার না করলে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাওয়া সম্ভব হবে না। তাই বলা যায় ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর নির্ভরশীল। একটু আগে আমরা দেখলাম, আমরা বললাম না, যার ব্যান্ডউইথ যত বেশি তার হচ্ছে তার ইন্টারনেট স্পিড অনেক বেশি হবে। ঠিক আছে, তখন আমরা বললাম যে হচ্ছে যদি কোক্সিয়াল কেবল বা আমরা যদি ব্যবহার করি, ঠিক আছে, সেটার থেকে নর্মাল যে কেবল বা টেলিফোন কেবলগুলোর মাধ্যমে যেটা ব্যবহার করি তার থেকে আমাদের সবচেয়ে বেশি স্পিড পাবো কোথায়, ফাইবার অপটিক কেবলে। ঠিক আছে, আবার ফাইবার অপটিক কেবলে তখন আবার কি করতে হবে বলেন দেখি, একটা যে প্রয়োজনীয় স্পিড ইকুইপমেন্ট, এক্সট্রা যন্ত্রপাতি কিন্তু ওখানে অ্যাড করতে হয়। ঠিক আছে, এই জন্যই বলছে যে আপনার হচ্ছে ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি বা মিডিয়ামের উপর নির্ভরশীল। যদি আমরা না ইকুইপমেন্টটা যোগ না করি তাহলে কিন্তু আমরা ওই স্পিডটা পাবো না। ঠিক আছে, এইবার দেখেন পড়ছি আমরা। ওকে, এইবার কিন্তু আরো এটা ইম্পর্টেন্ট, কোনটা বলেন দেখি, ডেটা ট্রান্সমিশন স্পিড। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসে, আবার কতে খতে আসে। হ্যাঁ, ক অথবা খতেও আসে। খতে জন্য খুবই ইম্পর্টেন্ট ডেটা ট্রান্সমিশন স্পিড। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন স্পিড এটা অবশ্যই তাহলে আপনাকে ভালো করে করতে হবে। ঠিক আছে, এই দেখেন কি বলছে, ব্যান্ডউইথকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড স্পিডও বলা হয়। তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে হারে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তর হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। এইটুকু লাইন লিখলেই হবে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে হারে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তর হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ওকে, বোঝা গেছে? এই পর্যন্ত লিখে দিন। তাহলে ডেটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিডকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ওকে,
তিন ভাগে কিন্তু ভাগ করা যায়। তাহলে কি তাহলে এক হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর হচ্ছে ব্রড ব্যান্ড। ওকে, এই তিনটা ব্যান্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ওকে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর হচ্ছে কি ব্যান্ড, ব্রড ব্যান্ড। এখন এগুলো সম্পর্কে আমরা একটু দেখি। দেখেন তাহলে এই যে ন্যারো ব্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ন্যারো ব্যান্ড, যে ব্যান্ডে ডেটা স্থানান্তর গতি সাধারণত সর্বনিম্ন 45 mbps, mbps না সরি bps, বিট পার সেকেন্ড, ওকে, থেকে সর্বোচ্চ হচ্ছে 300। তাহলে মনে রাখতে হবে কোনটা, মনে রাখতে হবে এটা আমার 45 থেকে 300 bps, ঠিক আছে। তারপরে ডেটা স্থানান্তরের গতি ব্যান্ডউইথ কত হচ্ছে 45 থেকে 300 bps, ঠিক আছে। তাকে বলা হয় ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডের অপর নাম কি, সাব ভয়েস ব্যান্ড, ঠিক আছে। এর ফ্রিকোয়েন্সি কত, তাহলে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে, ফ্রিকোয়েন্সি হবে দেখেন 300 থেকে 3400 হার্টজ, ঠিক আছে। এইটুকু বললেই তাহলে হয়ে যাবে ভাইয়া। তাহলে কি বলবেন আপনারা, যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি কত, সাধারণত সর্বনিম্ন বা মিনিমাম হচ্ছে 45 থেকে 300 bps, এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি কত 300 থেকে 3400 হার্টজ, ঠিক আছে। 300 থেকে 3400 হার্টজ, তাকে হচ্ছে তোমার কি বলে, ন্যারো ব্যান্ড বলে। ন্যারো ব্যান্ডের অপর নাম কি, সাব ভয়েস ব্যান্ড, ওকে। এটা হলো। এখন তাহলে আপনারা বলবেন যে এটা কোথায় ব্যবহার করা হয়। দেখুন সাধারণত ধীর গতি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। তাহলে টেলিগ্রাফিতে তারের ব্যবহার বেশি হয়, ডেটা স্থানান্তরের গতি কম, তাই টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ডকে ব্যবহার করা হয়। টেক্সট মেসেজ প্রদানও ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে, হ্যাঁ, যে টেলিগ্রাফিতে কোন ব্যান্ড ব্যবহার করে, ন্যারো না ব্রডব্যান্ড না হচ্ছে আপনার আরেকটা কি ব্যান্ড, ঠিক আছে, ভয়েস ব্যান্ড, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে বলতে হবে যখন এগুলোর ব্যাখ্যাগুলো পড়বেন, ঠিক আছে, যখন ব্যাখ্যাগুলো পড়বেন তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, তখন হচ্ছে এই যে ব্যান্ডউইথের স্পিডটা দিতে হবে, ডেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দিতে হবে, আর কোথায় কোথায় ইউজ করা হয় সেই জিনিসটা খালি দিতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু হবে। এইবার দেখেন এখানে সুন্দর করে এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে আপনাকে। বিপিএস এর হলো বিট পার সেকেন্ড, ঠিক আছে, এই যে কেবিপিএস হলো 1024, ঠিক আছে, মানে 1024, বিকে হচ্ছে 1 কিলোবাইট, এই হিসাবগুলো আমরা জানি। তারপর মেগাবাইট, তারপরে গিগাবাইট, টেরাবাইট হচ্ছে পিকোবাইট। এটা কিন্তু একটু সিরিয়ালটা মনে রাখবেন তাহলেই হবে। দেখেন যে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এই দেখেন এটা কিন্তু তখন 10, 20, 30, 40, 50 এগুলো তাহলে মনে রাখা যাবে। তারপরে সিকোয়েন্সটা মনে রাখতে হবে। হ্যাঁ, এমসিকিউ সরাসরি আসছে যে 1 mbps সমান কত, 1 mbps সমান তখন কিন্তু কত হবে বলুন দেখি, কত যদি বিট বলে অথবা কিলো বিট বলে তখন কিন্তু আপনাকে এই হিসাবগুলো জানতে হবে, ঠিক আছে। দেখেন 1024 বিটে হচ্ছে দেখেন mbps, kbps এর সাথে রিলেটেড হচ্ছে mbps, দেখেন কিলোবাইট, এখানে বিটের সাথে কিলোবাইট, কিলোবাইটের সাথে মেগাবাইট, মেগাবাইটের সাথে গিগাবাইট, গিগাবাইটের সাথে টেরাবাইট, টেরাবাইটের সাথে পেটাবাইট, ঠিক আছে, বুঝছি। এগুলো তাহলে অবশ্যই আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এইবার আমরা যাব পরের ব্যান্ডে। বোঝা যাচ্ছে তো নাকি? এগুলো হচ্ছে ইনফরমেটিভ, তো এই জন্য ইনফরমেশনগুলো এইভাবেই পড়তে হবে আপনাকে, বই দেখে দেখে পড়তে হবে। এখানে বোঝার বেশি কিছু নাই, এগুলো তো মুখস্থের বিষয়, তাই না? কোথায় কি ইউজ হয় সেটা, আর হচ্ছে বোঝার বিষয় যেগুলো সেগুলোতে আমরা অবশ্যই ডেফিনেটলি বোঝাবো, ঠিক আছে। দেখেন ভয়েস ব্যান্ড, এখানে আমরা দিচ্ছি যে হচ্ছে কোন লাইনগুলো আপনার পড়া উচিত, ঠিক আছে, বইয়ে কোনটুকু কতটুকু লিখতে হবে। ভয়েস ব্যান্ড দেখেন যে ডেটা স্থানের গতি সাধারণত সর্বনিম্ন দেখেন 1200 থেকে কত 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে, তাকে ভয়েস ব্যান্ড বলে। একটু আগে আমরা কি বললাম, আমরা বললাম স্পিডটা মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে হবে। ফ্রিকোয়েন্সি কত 300 থেকে 3600 হার্টজ, ঠিক আছে। সাধারণত কোথায় ইউজ করতে হয়, দেখেন টেলিফোনে এই ব্যান্ডউইথ বেশি ব্যবহার করা হয়। ডেটা কমিউনিকেশন থেকে প্রিন্টারে, দেখেন প্রিন্টারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে, এবং কিবোর্ড থেকে কম্পিউটার, ডেটা স্থানের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড। তাহলে পরীক্ষায় কিন্তু আসছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় এইভাবে আসতে পারে যে কিবোর্ড থেকে কম্পিউটারের ডেটা স্থানান্তরের পদ্ধতিটা আপনারা লিখেন, বা হচ্ছে ঠিক আছে কি কোন ব্যান্ডউইথের মধ্যে পড়ে সেটা বুঝিয়ে লেখেন। এই যে দেখেন এটা কিন্তু আসছে প্রশ্নটা, খুবই ইম্পর্টেন্ট। দেখেন পরেরটাই আসছে যে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে তখন আপনি কি লিখবেন, তখন কিন্তু আপনাকে একটা লাইন লিখতে হবে, ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথকে ভয়েস ব্যান্ড বলা হয়। এই যে কথাটা লিখবেন ভয়েস ব্যান্ড বলা হয়, তখন আপনি ভয়েস ব্যান্ডের বর্ণনা দেবেন। ভয়েস ব্যান্ডের বর্ণনা আপনারা একটু কি শিখলেন, ওখানে বললেন যে যেটা স্পিডটা কত, ফ্রিকোয়েন্সি কত, এইটুকু বললেই হয়ে যাবে, আর কোথায় ইউজ করা হয়। দেখেন তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনি অলরেডি পড়ে ফেলছেন, ভয়েস ব্যান্ডের বর্ণনা। খালি এই লাইনটা, প্রথম লাইনটা বলছেন কিবোর্ড থেকে কম্পিউটারের ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ হলো ভয়েস ব্যান্ড,
ঠিক আছে, ব্যান্ডউইথকে অথবা ভয়েস ব্যান্ড বলা হয়। এটি সাধারণত টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে। এটা না লিখলেও হবে, তখন আপনি ভয়েস ব্যান্ডের উদাহরণ দিন, ব্যাখ্যা দিবেন। তাহলে ভয়েস ব্যান্ডের যখন আপনি কি বলবেন বলেন দেখি, ভয়েস ব্যান্ডের থেকে তখন আপনারা এই লাইনটা জানেন যে ভয়েস ব্যান্ডের সাধারণত 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এর ফ্রিকোয়েন্সি হয়ে থাকে 300 থেকে 3600 হার্টজ। ঠিক আছে, এই দেখেন 300 থেকে 3600 হার্টজ। ঠিক আছে, এই কথাগুলো না লিখলেও হবে। শ্রাব্যতা সীমার মধ্যে যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকে তার সবই হচ্ছে এই ব্যান্ডউইথ থাকে। কম্পিউটার ফেরার যন্ত্রপাতিতে, প্রিন্টার, মনিটর ইত্যাদিতে ডেটা স্থানের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যবহার করতে হয়। এই লাইনটা না লিখে আপনি এই লাইনটা যদি না লিখেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু পরের লাইনটা আপনি লিখতে হবে। ওকে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকে, এটা যদি মনে করেন আপনি না লিখেন তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনাকে কী করতে হবে দেখেন, আপনাকে লিখতে হবে যে হচ্ছে এটা হচ্ছে ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড, তখন আপনি ভয়েস ব্যান্ডের বর্ণনা দেবেন। ভয়েস ব্যান্ডের কী হয়, ডেটা স্পিডটা কত, 1200 থেকে 9600, ঠিক আছে, মানে 9600 বিপিএস। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 3600 হার্টজ। এটা কোথায় কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে ডায়াল-আপ মডেমে, স্ক্যানারে, প্রিন্টারে, মনিটরে ইত্যাদিতে। ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের কিন্তু ওইটাও মনে রাখতে হবে যে কোথায় কোথায় ইউজ করা হয়, কারণ ওইভাবেই কিন্তু প্রশ্নগুলো পিক করে তখন যে এইটাতে কোন ব্যান্ডউইথ ইউজ করা হবে। ওকে, ঠিক আছে। এবার দেখেন ব্রডব্যান্ড, উচ্চ গতি সম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন কত থাকে, 1 Mbps। তাহলে যেখানে ডেটা প্রবাহের হার কত, 1 Mbps, সেটা হচ্ছে এই দেখেন 1 Mbps থেকে শুরু করে একেবারে কয়েক গিগাবিট পার সেকেন্ড হয়ে থাকে, সেটাই হচ্ছে তোমার ব্রডব্যান্ড। ওকে, এর ফ্রিকোয়েন্সি কত, 1 গিগাহার্টজের চেয়ে বেশি। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহারের ফলে ব্যবহারকারী অল্প সময়ে বড় ফাইল আপলোড ডাউনলোড করতে পারে। ব্রডব্যান্ড সাধারণত ফাইবার অপটিক কেবল। তাহলে দেখেন ব্রডব্যান্ড হচ্ছে কি 1 Mbps থেকে শুরু করে কয়েক গিগাহার্টজ পর্যন্ত হতে পারে, গিগাবিট পার, কয়েক গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। হ্যাঁ, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 গিগাহার্টজের চেয়েও বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই ডেফিনেটলি স্পিড বেশি হবে, তাই না? তাই ব্রডব্যান্ড সাধারণত ফাইবার অপটিক কেবল, কোথায় কোথায় থাকে, ফাইবার অপটিক কেবল, ডিএসএল মানে ডিজিটাল সাবস্ক্রাইবার লিংক কেবল, মডেম, কোএক্সিয়াল কেবল, তারপর হচ্ছে রেডিও লিংক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স ইত্যাদিতে ব্যবহার করা হয়। নিরবিচ্ছিন্ন যোগাযোগের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ব্রডব্যান্ড আমরা সবাই জানি, ব্রডব্যান্ড আমরা সবাই ইউজ করি নরমালি, তাই না? ওয়াইফাই যেটা ইউজ করেন আপনারা সেটা হচ্ছে ব্রডব্যান্ড। যে ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা একটু বেশি করে করতে পারেন, কিন্তু দরকার হয় না। মুহূর্তের মধ্যে ইন্টারনেট থেকে ছবি, ভিডিও ডাউনলোড আপলোড করা যায়। তাহলে ব্রডব্যান্ড ইন্টারনেট গতি ডায়াল-আপ কানেকশনের চেয়ে অনেক গুণ বেশি, এটা আমরা সবাই জানি। টেলিফোন লাইন দরকার নাই, এই যে আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। এই দেখেন আসলে ব্যান্ডউইথে গতি ইন্টারনেট দরকার নেই, এটা আমাদের। এইবার সবচেয়ে বেশি ফোকাস করবো হচ্ছে তোমরা এই যে তুলনামূলকগুলোতে, তাহলে বেশি মনে থাকবে। হ্যাঁ, তাহলে প্রশ্নগুলো মনে থাকবে। দেখেন আমরা একটু রিভিউ করে নিই। আমরা একটু আগে পড়লাম ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। এই যে পার্থক্যগুলো দিয়ে সবচেয়ে বেশি মনে থাকে ইনফরমেশনগুলো। এই ব্যান্ডের ডেটা স্থানের গতি কত দেখেন, 45 থেকে 300 বিপিএস ছিল আমাদের। আর ভয়েস ব্যান্ডের কি ছিল, 1200 থেকে 9600, এগুলো কিন্তু এমসিকিউ আসে। হ্যাঁ, আর এই ব্যান্ডের হচ্ছে 1 Mbps থেকে শুরু করে গিগাবিট পর্যন্ত, বিট পার সেকেন্ড পর্যন্ত হয়। ওকে, ধীর গতি সম্পন্ন ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড হচ্ছে মধ্যম গতি সম্পন্ন, আর ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। ফ্রিকোয়েন্সি রেট কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 3400 হার্টজ, আর এখানে হচ্ছে 200 থেকে 3600 হার্টজ। আর এখানে কত 1 মেগাহার্টজ থেকে শুরু করে গিগাহার্টজ পর্যন্ত, 300 গিগাহার্টজ। ঠিক আছে, কোথায় কোথায় ব্যবহার করা হয় ন্যারো ব্যান্ড? ন্যারো ব্যান্ড হচ্ছে টেলিগ্রামের টেক্সটে মেসেজ প্রদানে এটা ব্যবহার করা হয়। টেলিফোন লাইনে ব্যবহার করা হয় ভয়েস ব্যান্ড, আর অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ, স্যাটেলাইটে ব্যবহার করা হয় ব্রডব্যান্ড। ওকে, এই তাহলে আমরা যদি তুলনাগুলো করি তাহলে সবচেয়ে বেশি আমাদের মনে থাকবে কিন্তু। ওকে, এই জন্য তাহলে দেখেন তিনটা ব্যান্ডেরই এখন আপনি বলতে পারেন যে ভয়েস ব্যান্ড কাকে বলে। আমরা যদি বলি ভয়েস ব্যান্ড কাকে বলে, দেখেন এই পার্থক্যটা থেকে বলা যাবে না। যে বলবেন যে ব্যান্ডের ডেটা স্থানান্তরের গতি হচ্ছে 1200 থেকে শুরু করে, মানে সর্বনিম্ন 1200 থেকে শুরু করে সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে, তাকে হচ্ছে ভয়েস ব্যান্ড বলে। এটা হচ্ছে মধ্যম গতি সম্পন্ন একটা ব্যান্ডউইথ, ঠিক আছে। এর ফ্রিকোয়েন্সি রেট কত, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 3600 হার্টজ, ঠিক আছে। আর ব্যবহার করা কথা হয় টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। এভাবে করবেন তাহলে কিন্তু বিষয়গুলো মনে থাকবে। ওকে, ঠিক আছে। এই দেখেন এগুলো কিন্তু এমসিকিউ আসছে ভর্তি পরীক্ষাতেও, দেখেন ভর্তি পরীক্ষার এমসিকিউ আসছে না, খুবই 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 ইম্পর্টেন্ট ছিল তাহলে এটা। ওকে, এইবার দেখেন আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথড খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবে, সিকিউ এখান থেকে আসবেই, 100% সিকিউ আসবেই এখান থেকে। ওকে, সিকিউ আসবেই একেবারে, ঠিক আছে।
এবার দেখেন তাহলে যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক যন্ত্রতে ডেটা গ্রাহক যন্ত্রে ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা মেথড বলে। এটা আমরা জানি। তাহলে যে প্রক্রিয়ায় আমাদের তথ্য আদান প্রদানে তো হয় প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত, তাই না? তাহলে দেখেন যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক যন্ত্র হতে ডেটা গ্রাহক যন্ত্র ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা হচ্ছে মেথড বলা হয়। ওকে, ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট। এখানে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ, ডেটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। হ্যাঁ, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। ওকে, এখন দেখেন তাহলে এটা আমরা একটু পড়ি। ডেটা ট্রান্সমিশন মেথডটা কি? প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, সিরিয়ালটা আমাকে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস হচ্ছে আইসোক্রোনাস। ঠিক আছে, এগুলোর এখন একটু ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। নরমালি বোঝা যায় প্যারালাল মানে ডেটাটা প্যারালালি সেন্ড হবে, ঠিক আছে? আর সিরিয়াল মানে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা সেন্ড হবে। ওকে, দেখেন আমরা একটু দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা হচ্ছে ফিগারটা দেখে মনে রাখলে বেশ ভালো হবে, ঠিক আছে? দেখেন প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে দেখেন বইয়ে কোন কোন ইনফরমেশনগুলো আপনাকে লাগবে সেটা, তাহলে অবশ্যই আপনি পরীক্ষার সময় এই যে প্যারালাল ডেটা ট্রান্সমিশনের যে ফিগারটা আছে সেটা অবশ্যই দিবেন, এই চিত্রটা অবশ্যই আপনাকে দিতে হবে। চিত্র দেখেই আপনি ব্যাখ্যাটা তাহলে নিজেই মনে রাখতে পারবেন, বলতে পারবেন। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে নরমালি এখানে এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার দিলাম আমরা। দেখেন প্রেরক ও প্রাপকের মধ্যে প্যারালাল বা সমান্তরালভাবে ডেটা চলাচলের পদ্ধতিকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। ওকে, তাহলে এখন নামটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কি রকম হবে। প্যারালাল মানে কি? প্যারালালই যাবে। তাহলে প্রেরক ও গ্রাহকের মধ্যে, দেখুন প্রেরক ও প্রাপকের মধ্যে প্যারালাল বা সমান্তরালভাবে ডেটা চলাচলের পদ্ধতি প্যারালাল। ওকে, এই পদ্ধতিতে দেখেন তখন আপনি কি লিখবেন? এই পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি দেখেন একটি ক্যারেক্টারের সবগুলো একসাথে একাধিক তারের মধ্য দিয়ে ট্রান্সমিট করা হয়। এক ক্যারেক্টার মানে কত বিট? 8 বিট আমরা বলছিলাম, তাই না? 8 বিট, 1 বাইট অথবা এক ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, বিট মানে তো আমরা জানি বিট মানে হচ্ছে 0 আর 1 বললাম না? তাহলে দেখেন এক ক্যারেক্টার মানে 8 বিট ট্রান্সমিট হবে। 8 বিট আপনাকে কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। সেটা হচ্ছে এট এ টাইম যাবে প্যারালালে বিভিন্ন তারের সঙ্গে। এই দেখেন তাহলে এখানে দেখেন 8 বিট পর্যন্ত আছে, তাই না? তাহলে এইভাবে দেখেন এখান থেকে এটা হচ্ছে প্রেরক, ওটা হচ্ছে প্রাপক। দেখেন প্রেরক যন্ত্র আর প্রাপক যন্ত্রতে আমরা গেলাম, ঠিক আছে? এইভাবে আপনি যখন শো করে দিলেন, বললেন যে 8 বিট, মনে করেন 8 বিট বা 1 বাইট বা 1 ক্যারেক্টার হচ্ছে আমি ডেটা হচ্ছে ট্রান্সফার করব কোথায়? এই যে আমি প্রাপককে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমার 8টা লাইন থাকবে, দেখেন ওয়্যার যুক্ত 8টা লাইন থাকবে, প্যারালালি একসাথে আমার ডেটাটা পাস হয়ে যাবে। ওকে, এখন কি করতে হবে? তাহলে এই ডেটা ট্রান্সমিশন বিটের জন্য আমাদের কি কোথায় কোথায় ইউজ করতে হবে? ভিডিও স্ট্রিমিং, প্যারালাল প্রিন্টার পোর্ট, ঠিক আছে, ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ ইত্যাদি দেওয়া হয়। ভিডিও স্ট্রিমিং যখন আমরা করি, ঠিক আছে, অথবা হচ্ছে প্যারালাল প্রিন্টার, প্যারালালে যদি অনেকগুলো প্রিন্টার থাকে সেগুলোতে আমরা হচ্ছে ডেটা ট্রান্সফার করতে পারবো এরকমভাবে। ওকে, বোঝা গেছে? তাহলে আপনাকে কি লিখতে হবে? যে ডেটা ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে প্যারালালি হচ্ছে ডেটা ট্রান্সফার হয়, ঠিক আছে, সেখানে হচ্ছে সেটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, একাধিক তার ইউজ করতে হয়। দেখেন একাধিক তার ইউজ করতে হলো, ডেটাগুলো প্যারালালি পাস হবে। এবার দেখেন এটা দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন পদ্ধতি অবশ্যই, কারণ একটাকে 1 ক্যারেক্টার একেবারেই চলে যাচ্ছে, তাই না? এতে একই সাথে অনেক বিট দেখেন ডেটা পথ চলাচল করতে পারে না, একই সময়ে চলতে পারে। ওকে, অসুবিধা কি? এটা ব্যয়বহুল। কেন বলেন দেখি? কারণ অনেকগুলো তার ব্যবহার করতে হয়, n বিটের জন্য nটা তার ব্যবহার করতে হয়, এই জন্য এটা কিন্তু একটু ব্যয়বহুল। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে দেখেন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এটা বোঝা যাচ্ছে নামের সাথে সিরিয়ালি তাহলে যাবে, তাই না? দেখেন তাহলে প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর একটি বিট চলাচল পদ্ধতিকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলে, ঠিক আছে? একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এইভাবে। দেখেন এখানে ওই 1 বিট বা 1 ক্যারেক্টার আমরা কি করব বলেন দেখি? কি করব? ট্রান্সমিট করে দেব, ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে প্রেরক, এখানে হচ্ছে প্রেরক থেকে আমরা কোথায় যাব? প্রাপকে যাব, ঠিক আছে? প্রাপকে যাব, তো আমাদের ডেটাটা কি হবে? এই যে বিটটা সিকোয়েন্সিয়ালি যাবে, একটা সিকোয়েন্সিয়ালি যাবে। এই যে আমরা দেখেন তাহলে কি করব? এখানে চিত্র অনুযায়ী এই ট্রান্সমিশন কেবলের মধ্যে দিয়ে একটির পর একটি অর্থাৎ 1 বিট করে 8 বিটের ডেটা পর্যায়ক্রমে আদান প্রদান করে, ঠিক আছে? এটি একটা নির্ভরযোগ্য পদ্ধতি, কেননা এতে পূর্ববর্তী ডেটা বিট প্রেরণের পর অপরটি প্রেরিত হয়। মানে একটা আমি দিলাম, আপনি পাইলেন, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার সিকোয়েন্সিয়ালি যাবে। প্রায় সকল ডিভাইসে যে ইউএসবি পোর্ট দেখা যায় সেটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ। খুবই ইম্পর্টেন্ট তাহলে এটা, যে ইউএসবি পোর্ট কি ধরনের ট্রান্সমিশন হয়? ডেটা ট্রান্সমিশন। ওকে, তাহলে কি হয়? সিরিয়াল
ঠিক আছে। মডেম, মাউস প্রভৃতি যন্ত্র এই ট্রান্সমিশন পদ্ধতি আদান প্রদান করে, ঠিক আছে, মডেম আর মাউসে। ওকে, তাহলে সুবিধা কি? একটি মাত্র তার ব্যবহার করা হয় বলে যন্ত্রপাতি তুলনামূলক সহজ এবং সাশ্রয়ী, পাশাপাশি অনেক তার নেই বলে নিজেদের ভেতর নয়েজের প্রভাব কম হয়, আর হচ্ছে কম খরচে ট্রান্সমিশন লাইনে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায়, ডেফিনেটলি যায়। এখন হচ্ছে কি বলেন দেখি, তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এই সময় একটি মাত্র বিট উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটি ধীর গতি সম্পন্ন, অবশ্যই ধীর গতি সম্পন্ন। 8 বিটের জন্য আপনাকে সিরিয়ালেই যেতে হবে একটার পর একটা, তাই না? আর প্যারালাল কিন্তু একেবারে চলে যেত, তাই না? এবার দেখুন উভয় প্রান্তে প্যারালাল টু সিরিয়াল, সিরিয়াল টু প্যারালাল কনভার্টার প্রয়োজন হয়। তখন আবার কি করতে হবে? কনভার্ট করতে হবে। দেখেন আপনি এখানে কি গেলেন, প্যারালাল টু সিরিয়াল, এই যে প্যারালাল সবগুলো একসাথে ছিল, তারপর আপনাকে একটা সিরিয়ালই যেতে হলো। এখানে কি হবে, যখন সিরিয়াল নেবে তখন তো ওটাকে সাজাই নেবে, তাই না? এই যে তখন একসাথে নেবে, এই জন্য ওই কথাটা বলা আছে। ওকে, বুঝা গেছে? এই আবার আমরা বলছিলাম যে যখন থাকবে তখন হচ্ছে পার্থক্যগুলো হচ্ছে দেখে বেশি মনে রাখা যায়। ওকে, দেখেন এবার প্যারালাল ট্রান্সমিশন আর সিরিয়াল ট্রান্সমিশন। এখানে দেখেন সমান্তরালে স্থানান্তরিত হয়, ওখানে কি হয়? সিরিয়ালি, ধারাবাহিকভাবে একটা বিটের পর আরেকটা বিট। প্যারালাল ডেটা ট্রান্সমিশন অসংখ্য মাধ্যম দিয়ে একবারে অনেক বিট পাঠানো যায়, এখানে অনেক বিট পাঠানো যায় না, সিরিয়ালে একটার পর একটা পাঠাতে হয়। এটা উচ্চ গতি সম্পন্ন, এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন। ওকে, এখানে খরচ বেশি হয়, এখানে খরচ কম হয়, কারণ একটা তার দিয়ে হয় আর এখানে অনেক তার থাকে। স্বল্প দূরত্বে অবস্থিত ডিভাইসসমূহের মধ্যে ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়, আর অধিক দূরত্বে ট্রান্সমিশনের জন্য ওই সিরিয়ালটা ব্যবহার হয়। এবার বিট সিনক্রোনাইজেশন কি বলেন দেখি? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা বিট সিনক্রোনাইজেশন, এই টপিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিট সিনক্রোনাইজেশন। ওকে, দেখি এবার বিট সিনক্রোনাইজেশন। আর কতক্ষণ টাইম আছে আমাদের? 20 মিনিট। আচ্ছা ওকে, দেখি আর 20 মিনিট আমরা একটু পড়ি। দেখেন বিট সিনক্রোনাইজেশন কি, এখানে দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কতে আসতে পারে যে বিট সিনক্রোনাইজেশন কি। দেখেন গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। এই যে দেখেন সিরিয়ালের ডেটা ট্রান্সমিশনে এখন আমরা দেখলাম যে হচ্ছে একটার পর একটা আসে, তাই না? এখন একটার পর একটা আসার পরে যে কোনগুলো সিরিয়াল, ও তো সিরিয়ালে দিয়ে দিল, প্যারালালের ক্ষেত্রে আমরা কোন সিরিয়ালে সাজাবো তার যে সমন্বয়টা সেটা হচ্ছে কিন্তু বিট সিনক্রোনাইজেশন। দেখেন গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এটা ইম্পর্টেন্ট। এসিনক্রোনাস, সিনক্রোনাস হচ্ছে আইসোক্রোনাস, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে কত প্রকার? 3 প্রকার। এক হচ্ছে এসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। দেখেন এসিনক্রোনাস ট্রান্সমিশন। এবার দেখেন যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয় তাকে হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই লাইনটা লিখলেও ভাইয়া হবে, ঠিক আছে? আরেকটু তখন দিতে হবে যে একটি ক্যারেক্টারে ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময় বিরতি সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। এই লাইনটা একটু লিখতে হবে, সমান হয় না, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে, আপনি ইচ্ছা মতো পাঠাতে পারবেন, ঠিক আছে? গ্রাহক সবসময় সেই ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। শুধু তাই নয়, একবার ডেটা পাঠিয়ে পরবর্তী সময় আরেকবার ডেটা পাঠানোর মাঝখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নেওয়া যায়। ডেটা পাঠানোর আগে একটি স্টার্ট বিট থাকে, যে দেখেন আপনার লিখতে হবে একটা স্টার্ট বিট পাঠানো হয় আর একটা হচ্ছে স্টপ বিট থাকে। এই যে ডেটা শেষ হয়েছে, স্টপ বিট পাঠানো হয়। এইবার আমরা একটু সামারাইজ করে দিই। এক হচ্ছে কি বলেন দেখি ভাই, ডেটা ট্রান্সমিট হবে কিভাবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ঠিক আছে? আর হচ্ছে দুইটা ক্যারেক্টারের মধ্যে মনে করেন একটা ক্যারেক্টার আমি পাঠিয়ে দিলাম, পরেরটা আমাকে কত সময়ের মধ্যে পাঠাতে হবে এটা কোনো ঠিক নেই, আপনার ইচ্ছা মতো আপনি পাঠাবেন, ঠিক আছে? আজকে পাঠাইলেন মনে করেন একটা, আজকে আর নাও পাঠাতে পারেন, পরের দিন পাঠাবেন, এরকম, ঠিক আছে? তার মানে এখানে বেশি সময় নেবে। ওকে, তবে একটা জিনিস পাঠাতে হবে কি, স্টার্ট বিট আর হচ্ছে স্টপ বিট পাঠাতে হবে। আমি ডেটা পাঠানোর আগে অবশ্যই স্টার্ট বিট পাঠালাম আর একটা হচ্ছে স্টপ বিট পাঠালাম। ওকে, এক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এই যে দেখেন, তাহলে এখানে হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ধীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার সুবিধাজনক। ওকে, ট্রান্সমিট উদাহরণ হলো কম্পিউটারের কিবোর্ড থেকে দেখেন, কম্পিউটারের কিবোর্ডে যখন আপনি কোনো কিছু লেখেন তখন তো একটার পর পরে আমরা চাপি, তাই না? মনে করেন একটা ওয়ার্ড আপনি লিখবেন, ওয়ার্ডটা লেখার জন্য তো একটা করে লেটার আপনাকে চাপতে হয়, তাই না? তার মানে এটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন হইল, কিন্তু এখানে হচ্ছে এটা অ্যাসিনক্রোনাস। ওকে, এবার দেখুন, তাহলে আরেকটু আমরা সুন্দর করে বলে দিই। এই যে আপনার ফিগারটা আছে না, আপনি এইভাবে লিখবেন, ঠিক আছে? এই ফিগারটা আপনাকে অ্যাসিনক্রোনাসের ফিগারটা দিতে হবে, ঠিক আছে? ডেটাটা কি যাবে? সিরিয়ালে যাবে, তবে একটা স্টার্ট বিট থাকবে আর একটা স্টপ বিট থাকবে।
স্টপ বিট। স্টার্ট বিট হচ্ছে 0, এখান থেকে স্টার্ট বিট, স্টপ বিট আর হচ্ছে স্টার্ট বিট আপনাকে থাকতে হবে। ওকে, এইভাবে একটু ফিগারটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি পড়লাম একটু সামারাইজ করে দিই। যে ডেটা ট্রান্সমিশন মেথডে, ঠিক আছে, প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে সাবমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস বলে। ঠিক আছে, এই লাইনটা লিখবেন। ঠিক আছে, একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময়ের বিরতি ঠিক নয় আর কি, ফিক্সড না, সমান হয় না। ঠিক আছে, সমান হয় না। তারপরে বলবেন হচ্ছে প্রেরক যখন খুশি তখন হচ্ছে আপনার ডেটা পাঠাতে পারে, আর হচ্ছে গ্রাহক সবসময় রেডি থাকে ডেটা পাওয়ার জন্য। ঠিক আছে, আর একটা প্রত্যেকটা ক্যারেক্টার পাঠানোর আগে একটা হচ্ছে স্টার্ট বিট থাকে, একটা হচ্ছে শেষে স্টপ বিট থাকে। ওকে, আর এখানে প্রাইমারি স্টোরেজের কোনো প্রয়োজন হয় না। আর হচ্ছে যেমন হচ্ছে এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন, ডেফিনেটলি ধীর গতি সম্পন্ন, কারণ হচ্ছে আমি একটা পাঠাইলাম, পরেরটা কখন পাঠাবো এটার কোনো ঠিক নাই, এই জন্য এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন। ওকে, যেমন তাহলে এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কোথায় হয়? একটা আদর্শ উদাহরণ হচ্ছে আপনারা কি বলেন দেখি কিবোর্ডে। হ্যাঁ, আদর্শ উদাহরণ হলো কিবোর্ডে। এখন এখানে একটি কি চাপার পর পরবর্তী কি চাপতে টাইপ করার মধ্যে সময়সীমা সমান না হয়ে ভিন্ন ভিন্ন হয়। যেমন আমি একটা মনে করেন আমরা কি প্রেরকের এই কার্ডটা লিখে দিলাম, পটা আমরা লিখতেছি না, অনেকক্ষণ পর লিখলাম, তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরকম। এইবার তাহলে দেখেন ভাইয়া কোথায় যাবো এবার? এবার আমরা যাবো হচ্ছে, ঠিক আছে, এখন আমরা করবো কোথায়, দাঁড়ান একটু দেখি। এই যে দেখেন এইবার হচ্ছে আমাদের কোথায় গেছে ভাইয়া? ডেটা কমিউনিকেশন সিস্টেমের হচ্ছে দেখেন প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটা স্টপ বিট আর শেষে হচ্ছে দুটি, একটি স্টার্ট বিট আর হচ্ছে শেষে স্টপ বিট, এটা থাকে। এটা আমরা একটু আগে দেখলাম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি? ডেটা ট্রান্সফারের সময় প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। অল্প সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার সুবিধাজনক আর বাস্তবায়ন করা সহজ এবং ব্যয় কম। এটা আমরা জানি। অসুবিধা কি? ট্রান্সমিশনের তুলনা গতি অনেক কম, আর হচ্ছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কম, কাজ বন্ধ থাকলে বা অবরুদ্ধ করে থাকলে স্যাটেলাইটের মাধ্যমে অত্যন্ত ব্যয়বহুল। এটা মনে করেন আমি পাঠাইলাম একটা, তারপরে আবার পাঠাইনি, তাহলে ব্যয়বহুল। এবার দেখেন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয় কোথায়? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয় কোথায় সেটা এখন দেখি। ঠিক আছে, ব্যবহার করা হয় দেখেন কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণের জন্য। একটু পিডিএফ ঝামেলা করতেছে আমাদের। তারপরে দেখেন কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য, আর হচ্ছে পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে, বা কম্পিউটার থেকে পাঞ্চ কার্ড রিডারে। ঠিক আছে, টার্মিনাল হতে সিপিইউতে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এটা ব্যবহার করা হয়। ওকে, তাহলে প্রশ্ন আসছে দেখেন রাজশাহী বোর্ডে 23 আর 17 সালে আসছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় যত বেশি সময় লাগার কারণ কি? পারবেন না? অবশ্যই পারবো এখন। কারণ হচ্ছে এই যে একটা ক্যারেক্টার পাঠানোর পরে আরেকটা ক্যারেক্টার পাঠানোর জন্য আমার সময় নির্দিষ্ট ব্যবধান নেই। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগার কারণ হলো দুটি ক্যারেক্টারের মাঝখানে অসমান বিরতি। অর্থাৎ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝে বিরতি সময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হয়, তাই এই পদ্ধতিতে ডেটা চলাচলের সময় বেশি লাগে। ওকে ভাইয়া দেখেন এবার সিনক্রোনাস ট্রান্সমিশন কি? এইবার দেখেন এটা আপনারা এখন বুঝতে পারবেন কীভাবে করতে হবে। এখানে হচ্ছে ব্লক আকারে যাবে। হ্যাঁ, দেখেন যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশন থেকে ডেটাকে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয় এবং প্রতিবারই একটি ব্লক ট্রান্সমিট করে, তাকে হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই ট্রান্সমিশনের প্রতিটা ব্লক কত হয় বলেন দেখি? এমসিকিউ আসে 80 থেকে 132 ক্যারেক্টার হয়ে থাকে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা ট্রান্সমিট করতে হয়। ঠিক আছে, আর এই পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো হয় বলে একে বিরতিহীন ডেটা ট্রান্সমিশনও বলে। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশন তাকে কি বলা হয়? বিরতিহীন ডেটা ট্রান্সমিশন মেথডও কিন্তু বলে। ওকে, এখানে তাহলে স্টপ বিট থাকে না। দেখেন এখানে কিন্তু স্টার্ট বিট আর স্টপ বিট থাকে না, কিন্তু এখানে কি থাকে বলেন দেখি? ডেটা ব্লকের শুরুতে 2 বাইটের একটা হেডার ইনফরমেশন আর শেষে হচ্ছে টেলার ইনফরমেশন থাকে 2 বাইটের করে। ওকে, তাহলে 1 বাইটের ফ্ল্যাগ বা 1 বাইটের কন্ট্রোল ফিল্ড নিয়ে গঠিত এই হেডার সিগন্যাল রিসিভারের ক্লক গতিকে প্রেরকের ক্লক গতির সাথে সিনক্রোনাইজ করে ও হচ্ছে প্রেরক গ্রাহকের অ্যাড্রেস গ্রহণ করে। এবার দেখেন আমরা তুলনা করি তাহলে বেশি মনে থাকবে। ঠিক আছে, ওখানে ছিল কি বলেন দেখি? স্টার্ট বিট আর স্টপ বিট, আর এখানে থাকবে কি বলেন দেখি? হেডার ইনফরমেশন আর হচ্ছে টেলার ইনফরমেশন। হ্যাঁ, হেডার থাকে আর একটা টেলার থাকে। হেডার আর টেলার, তাহলে হেডার হচ্ছে কয় বাইটের? 2 বাইটের থাকে। ওকে, 2 বাইটের হেডার। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য দেখেন যে শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না।
ঠিক আছে, শুধু কি থাকে হেডার ইনফরমেশন আর হচ্ছে একটা টেলার ইনফরমেশন থাকে। সিনক্রোনাস ট্রানজিশনের দক্ষতা অনেক বেশি, ঠিক আছে। এইবার দেখেন অনবরত চলতে থাকে, এই জন্য হচ্ছে এর গতি সবসময় বেশি থাকে। প্রতিটা ক্যারেক্টারের পর সময় বিরতির প্রয়োজন হয় না, মানে সিরিয়ালি আমরা ট্রান্সমিট করে দেবো। ডেটা ট্রান্সমিটের তুলনামূলকভাবে কম সময় লাগে, এটা আমরা জানি। এই দেখেন তাহলে এই ফিগারটা দিয়ে দিবেন, এইভাবে আমরা দিয়ে দিব ডেটা ফ্লো। ওকে, অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ব্লকের শুরুতে হেডার আর শেষে টেলার ইনফরমেশন যুক্ত করতে হয়। প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়, এটি তুলনামূলক ব্যয়বহুল। ডেফিনেটলি ব্যয়বহুল, যেহেতু আপনাকে মেমোরি লাগবে। মেমোরি হিসেবে কী ব্যবহার করা, র্যাম, কেস, এগুলা। তাহলে দেখেন প্রথমে হচ্ছে আমরা যেই ডেটাগুলো ট্রান্সফার করবো সেগুলোকে আগে এক জায়গায় জমা করতে হয়। জমা করে ওটাকে আগে ব্লক আকারে করে নিতে হয়। ব্লক আকারে করার পর তারপরে ট্রান্সমিট করতে হয়। তাহলে এই যে আমি জমা করলাম, তাহলে আমার একটা মেমোরি স্পেস লাগবে, এই জন্য এটার আমার খরচটা বেশি হয়ে যায়। ওকে, দেখেন ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়। ব্যাখ্যা করো, তার মানে কার ব্যাখ্যা নির্ণয় করতে বলছে, দেখেন বোর্ড কিন্তু আসছে। হ্যাঁ, সিনক্রোনাস ট্রান্সমিশন ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়। যে পদ্ধতিতে প্রথমে প্রেরক দেখেন স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক আকারে সাজিয়ে আমরা ভাগ করে নিয়ে সমান বিরতিতে প্রত্যেকবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে প্রথমে ডেটাকে প্রাইমারি স্টোরেজে দেখেন ফ্রেম কম্পিউটারের ব্যবহার র্যাম, ক্যাশ অথবা হচ্ছে সিপিইউ মেমোরিতে সংরক্ষণ করতে হয়। অতঃপর তাকে ব্লক আকারে বা ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতি ব্লকে কমপক্ষে কত বিটের থাকে, কত ক্যারেক্টার থাকে, 80 থেকে 132 ক্যারেক্টার থাকে। মানে এক একটা ব্লকে বা প্যাকেটে হচ্ছে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকবে। ওকে, তার মানে এখানে তো আমরা বললাম তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে হেডার ইনফরমেশন থাকতে হবে আর টেলার ইনফরমেশন থাকবে। হেডার মানে প্রথমে শুরুতে, তারপরে টেলার হচ্ছে শেষে। কয় বিটের করে? 2 বিটের করে। ওকে, সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার, এটা তাহলে কোথায় ব্যবহার করা হয় সিনক্রোনাস? দেখি এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে কম্পিউটার থেকে কম্পিউটারে, এক কম্পিউটার থেকে একই সাথে অনেকগুলো কম্পিউটারের ডেটা স্থানান্তরের জন্য এটা ব্যবহার করা হয়। কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা কমিউনিকেশনের সময় এর ব্যবহার করা হয়, ঠিক আছে। আর হচ্ছে ইন্টারনেটে ডেটা যখন দূরবর্তী গন্তব্যে স্থানান্তর হয় তখন ডেটা ট্রান্সমিশন আকারে ঘটে। ডেটা ট্রান্সমিশন সিনক্রোনাস সুবিধাজনক, ব্যাখ্যা করো কেন। এই ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক, কেন সুবিধাজনক? কারণ ব্লক আকারে যায়, এক একটা ব্লকে অনেকগুলো থাকে। আবার হচ্ছে টাইম বিরতি আমার থাকে না, ঠিক আছে। এটা আমরা পরপর পাঠাইতে হয়, ঠিক আছে। এই জন্য এটা সুবিধাজনক। অসুবিধা খালি একটাই, সেটা হচ্ছে ব্যয়বহুল। কেন ব্যয়বহুল? কারণ প্রাইমারি স্টোরেজ আমার দরকার হয়, আর ওখানে আমার দরকার ছিল না। ওকে, এবার দেখুন আইসোক্রোনাস ট্রানজিশন ভাই। আইসোক্রোনাস ট্রানজিশন হচ্ছে তোমার সোজা, এটা হচ্ছে দুইটার হচ্ছে কম্বিনেশন। সিনক্রোনাস আর এসিনক্রোনাসের সমন্বয়। এই আইসো অর্থাৎ সমান, আর ক্রোনাস হচ্ছে সমান। সুতরাং সমান সমান যে পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সফারের সময় একই, অর্থাৎ সবচেয়ে দ্রুততম হচ্ছে এটা সিনক্রোনাস আর এসিনক্রোনাসের মিক্সড। দেখেন সিনক্রোনাস আর এসিনক্রোনাসের একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস পদ্ধতি। বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন, অডিও ভিডিও কলের হচ্ছে তোমার এই পদ্ধতি ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। এই ধরনের ট্রান্সমিশনে যে কোনো ডেটা পাঠানো শুরু করার পূর্বে একটি স্টার্ট সিগন্যাল পাঠানো হয়। ডেটা পাঠানো শেষ হলে একটা স্টপ সিগন্যাল পাঠানো হয়, আর এই স্টার্ট এবং স্টপ সিগন্যাল দিয়ে ডেটা সমন্বয় সাজিয়ে দেওয়া হয়। তার মানে ভিডিও কল যখন আমরা শুরু করি তখন যেটা হচ্ছে ভিডিও কলিংয়ে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আইসোক্রোনাস ট্রানজিশন। ওকে, ঠিক আছে। আইসোক্রোনাস ট্রানজিশন এটা হচ্ছে দ্রুত গতির অবশ্যই, কারণ আমি যদি মনে করেন কথা বললাম এখন আপনি পরে শুনতে পাচ্ছেন, তাহলে কি এটা হবে? এই জন্য এটা হবে না, এই জন্য এটা দ্রুত পদ্ধতি। হ্যাঁ, এই জন্য এটা দ্রুত পদ্ধতি। দেখেন আইসোক্রোনাস ট্রানজিশন ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়? মাল্টিমিডিয়া বা ভিডিও ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। আর রিয়েল টাইম অ্যাপ্লিকেশন মানে যখন আপনি লাইভ দেখেন তখন হচ্ছে এইটা কিন্তু ইউজ করা হয়। ওকে, এই যে এরকমভাবে দেখে দেবেন, স্টার্ট বিট স্টপ বিট থাকে, এই ফিগারটা একটু দিতে হবে। দক্ষতা কি? এইবার দেখেন ডেটা ট্রান্সমিশন হচ্ছে কি করবো আমরা? দক্ষতা নির্ণয় করবো। দক্ষতা নির্ণয় করা সহজ, প্রকৃত ডেটা আর হচ্ছে মোট ডেটা ইনটু হচ্ছে পার্সেন্ট, তাহলে কিন্তু এটা তোমার আর বের হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে, পরে আমরা একটু দেখতেছি এটা ম্যাথগুলো। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখতেছি। দেখেন সিনক্রোনাস ও আইসোক্রোনাস ট্রানজিশনের মধ্যে তুলনামূলক ব্যাখ্যা করো। তাহলে আমরা বলছিলাম যে যখন তুলনা করে পড়বো তখন বেশি মনে থাকবে, ঠিক আছে। এবার দেখেন আমরা একটা রিভিউ দিই এসিনক্রোনাস আর সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্যটা কি। ডেটা ট্রান্সফার সিস্টেম প্রেরকের ডেটা গ্রাফ ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হবে এখানে, আর ওখানে কি হবে বলেন দেখি? ব্লক আকারে, ওখানে হবে ব্লক আকারে। ওকে, আর এখানে দেখেন ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজের প্রয়োজন হয় না, ওই পদ্ধতিতে কিন্তু প্রাথমিক স্টোরেজের প্রয়োজন হয়। একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মাঝখানে বিরতি সবসময় সমান হয় না, আর এখানে কি বলেন দেখি? বিরতি একটা নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে। এই ডেটা ট্রান্সমিশনের গতি ও দক্ষতা কম, এই পদ্ধতিতে ডেটা চলাচলের গতি বেশি, তুলনামূলক সময় বেশি লাগে, সময় কম লাগে। এটা সস্তা, ওটা হচ্ছে ব্যয়বহুল। প্রতিটি ক্যারেক্টার শুরুতে একটি স্টার্ট বিট থাকে, আর ওখানে স্টার্ট বিট থাকে না, ওখানে কি থাকে বলেন দেখি? হেডার ইনফরমেশন থাকে, আর শেষে একটা কি থাকে বলেন দেখি?
শেষ হচ্ছে টেলার ইনফরমেশন থাকে, আর এখানে কিন্তু স্টপ বিট থাকে। বুঝছি না বুঝি নাই? তাহলে পারা যাবে। এখন যদি আমি বলতাম যে সিনক্রোনাস ট্রানজিশন কি ব্যাখ্যা করেন, তখন তো আপনি পারবেন। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটাগুলোকে ব্লক আকারে ট্রান্সমিট করা হয়, ভাগ করে নিয়ে প্রত্যেকবারই একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। তাহলে আপনি তখন কী করবেন, প্রথমে একটা প্রাইমারি স্টোরেজ দরকার হয়, সেখানে হচ্ছে ডেটাগুলোকে আগে স্টোর করা হয়, তারপর ওটাকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়। এই প্রত্যেকটা ব্লকে কত ক্যারেক্টার করে থাকে, 80 থেকে 132 ক্যারেক্টার করে থাকে, এইভাবে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে যখন প্রাথমিক স্টোরেজ সংরক্ষণ, এটা তো আমরা বললাম। তারপর হচ্ছেন যে ব্লক একটা নির্দিষ্ট সময় পর পর একটা ব্লক পাঠানোর পরে আরেকটা ব্লক আমি কখন পাঠাবো সেটা একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করে দেওয়া থাকে, ঠিক আছে, যেটা ওখানে থাকে না। এই জন্য এটা হচ্ছে দ্রুত গতির, ঠিক আছে, এটা তুলনামূলক ব্যয়বহুল। এই জন্য বললেন একটা হেডার ইনফরমেশন থাকে আর একটা টেলার ইনফরমেশন থাকে। ওকে, এবার দেখেন ডেটা ট্রান্সমিশনের দক্ষতা পরিমাপ। একটু আগে আমরা কি করলাম, দক্ষতা হলো প্রকৃত ডেটা আর হচ্ছে মোট ডেটা ইনটু হচ্ছে পার্সেন্ট। এখানে একটু আগে করলাম না, প্রকৃত ডেটা আর হচ্ছে মোট ডেটা আর ইনটু হচ্ছে 1000%। একটু আগে করলাম না, ডেটা প্রবাহের হার, ঠিক আছে। তাহলে এখন একটু হিসাব করি, একটা দুইটার হিসাব আমি দেখাই দিচ্ছি, এগুলো নর্মালি আসে না, ঠিক আছে, তাও আমরা দেখাই দিই। ওকে, দেখেন এসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের হার কত, এসিনক্রোনাসের ক্ষেত্রে দেখি আর সিনক্রোনাসের ক্ষেত্রে দেখি। এসিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের কি করতে হয় দেখেন, এসিনক্রোনাসের ক্ষেত্রে হচ্ছে আমাকে ডেটা পাঠানোর ক্ষেত্রে একটা স্টপ বিট আর একটা হচ্ছে স্টার্ট বিট থাকে না, স্টার্ট বিট আর স্টপ বিট। তাহলে স্টার্ট বিট কত, 1 বিটের স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট, স্টার্ট, ঠিক আছে, 1 বিটের, ঠিক আছে। আর হচ্ছে স্টপ বিট কত, এটা আবার 1 বিটের। মনে করেন আমি 1 বাইট পাঠাবো, মানে 8 বিট পাঠাবো আমি, ঠিক আছে, 8 বিট ডেটা ট্রান্সফার আমি করব, ঠিক আছে। এর সাথে আমাকে কি যোগ করতে হবে, একটা স্টার্ট বিট যোগ করতে হবে আর একটা হচ্ছে স্টপ বিট যোগ করতে হবে। তাহলে টোটাল বিট কত হবে ভাইয়া, টোটাল কিন্তু আমার কত হবে দেখেন, একটা স্টার্ট বিট আর একটা হচ্ছে দুইটা স্টপ বিট দুইটা লাগে, তাই না, ঠিক আছে। তাহলে কি করতে হবে, মোট 8টা হবে, 8 আর 3 কত হবে, 11 বিট, টোটাল হবে 11 বিট। ওকে, টোটাল হবে 11 বিট। এই 11 বিটের ক্ষেত্রে তাহলে প্রকৃত বিট হচ্ছে 8। দেখুন আমি পাঠাবো হচ্ছে 8টা, কিন্তু আমার এক্সট্রা লাগতেছে কয়টা, এক্সট্রা লাগতেছে আমার আরো 3টা বিট। তাহলে 8 আর 3 কত হলো, 11, ঠিক আছে। তাহলে আমার প্রকৃত বিট হলো 8 আর টোটাল বিট হলো 11 ইনটু হচ্ছে 100। এই দেখেন এইটা তাহলে কত হবে, হিসাব করে যা হবে তাই। এবার এই সিনক্রোনাসের ক্ষেত্রে কি ছিল, সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের 2 বাইটের একটা হেডার আর একটা টেলার ছিল। তাহলে যদি হেডার আর টেলার থাকে, তাই না, তাহলে আমরা নরমালি একটা প্যাকেটে কত থাকে বা ব্লকে কত থাকে, 80 বিট অথবা হচ্ছে 132 বিট, তাই না, মানে ক্যারেক্টার 80 আর হচ্ছে 32। তাহলে দেখেন এখন আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদের 80 এর সাথে আমাকে কি করতে হবে, 2 বাইট হেডার 2 বাইট টেলার, তার মানে 2 আর 2 4। তাহলে দেখেন প্রকৃত হচ্ছে 80 আর মোট হচ্ছে 84 বাইট, তাই না। এই দেখেন তাহলে এইটা হলো আমার ডেটা রেট, যেটা দেখেন 80 ভাগ 84 ভাগ হচ্ছে, ওকে, বোঝা গেছে না যায়নি। তাহলে এই হিসাবগুলো হচ্ছে এইভাবে করতে হয়, যদি এটা পরীক্ষায় বেশি আসে না বা আসে না, ওকে, তাহলে এগুলা না পড়লেও হবে। এবার দেখেন কুইজের ক্ষেত্রে আসছে, এই কুইজগুলো আপনারা দেখে নেবেন। আজকে তাহলে আমরা এই পর্যন্তই পড়ি, হ্যাঁ, এরপরে ডেটা ট্রান্সফার মোড আছে, এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। ওকে, ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরের টপিকগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। এটা যেহেতু এই চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে আপনার বর্ণনামূলক, হ্যাঁ, ওই জন্য এই জিনিসগুলো আপনাকে রিডিং করতে হবে, কোন কোন লাইনগুলো করতে হবে না মেন বই এই জন্য দেখা যাবে, ঠিক আছে। আমাদের পরের ক্লাসটা হবে এরপরে, ঠিক আছে ভাই।